তাহলে আগের ক্লাসে নিরবচ্ছিন্ন বর্ণালী আর রেখা বর্ণালীটা হয়েছিল। তাহলে ওইগুলো যদি আমরা একটু ছবির আকারে বুঝতে চাই, ধরো এখানে সূর্য আছে, তাহলে এখান থেকে আলোক রশ্মি গেল, সেটা প্রিজমের মধ্য দিয়ে পড়লো, তাহলে এটা বিভিন্ন বর্ণে ভেঙে যাবে। তারপরে এটা ধরো একটা ফটোগ্রাফিক প্লেট, তাহলে এখানে বিভিন্ন বর্ণে ভেঙে এই ফটোগ্রাফিক প্লেটের উপর আসবে। তাহলে এখানে বেসিক্যালি 7টা বর্ণে ভাঙে, এটা আমরা দেখেছি। তাহলে কি কি থাকে? তাহলে একদম নিচে থাকে বেগুনি, তারপরে নীল, তারপরে আকাশি, এগুলো জানো সব। তাহলে শেষে থাকে একদম লাল। হয়েছে? তাহলে এই বর্ণগুলোর মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকে না, একদম বর্ণগুলো মিশে মিশে থাকে, তাই তো? তার জন্য এটাকে আমরা কি বলেছিলাম? নিরবচ্ছিন্ন বর্ণালী। মানে এই বর্ণগুলোর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই, মিশে মিশে আসে। তাহলে এটা হচ্ছে, আচ্ছা, আকাশির পরে সবুজ থাকে, তারপরে হলুদ থাকে, তারপরে কমলা থাকে, তারপর লাল থাকে, আর বিভিন্ন কালারগুলো লিখছি নি। তাহলে যেহেতু এই বর্ণগুলো মিশে মিশে থাকে, তার জন্য এটা হচ্ছে নিরবচ্ছিন্ন। হয়েছে? এরপরে ধরো তোমার কোনো একটা জায়গায় হাইড্রোজেন আছে, তাহলে এটাকে তুমি রেডিয়েশন দিচ্ছ। রেডিয়েশন দেওয়া মানে এটাকে তুমি উদ্দীপ্ত করছো, তাহলে এখান থেকেও বিকিরণ হবে। তাহলে এই বিকিরণটাকেও তুমি প্রিজমের মধ্য দিয়ে পাঠাবে, তাহলে এটাও বিভিন্ন বর্ণে ভেঙে যাবে। কিন্তু এই ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে ওই পটিটার মধ্যে শুধুমাত্র 4টে লাইন আছে, 1 2 3 4, 4টে মাত্র লাইন দেখতে পাবে। ওই লাইনগুলোর মধ্যে কিন্তু গ্যাপও থাকবে। হয়েছে? তো ওই লাইনগুলো যেহেতু বিভিন্ন স্পেস দ্বারা বিচ্ছিন্ন আছে, তার জন্য ওটাকে আমরা বলছি রেখা বর্ণালী। তাহলে 4টা লাইন পেয়েছো, বা অনেকগুলো লাইন পাবে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্ষেত্রে 4টা লাইনই পাওয়া যায়। তাহলে এই 4টা লাইনের মধ্যে অনেকটা করে গ্যাপ থাকে, তার জন্য এটাকে আমরা বলছি রেখা বর্ণালী। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে এই 4টা লাইনের বর্ণ কী কী হয়? এই যে নিচেরটা থাকে, এটার বর্ণ হয় বেগুনি, তার উপরেরটার বর্ণ হয় নীল, তার উপরেরটার বর্ণ হয় নীলাভ সবুজ, আর একদম উপরেরটার বর্ণ হয় লাল। তাহলে এগুলো কিন্তু সব লাইন, এই লাইনগুলোর মধ্যে গ্যাপ আছে। তাহলে জিনিসটা এরকম হয় আর কি। ধরো এটা হচ্ছে লাল লাইন, আচ্ছা, এরপরে নীলাভ সবুজ, আচ্ছা নীলাভ সবুজ তো কিছু নেই, আমি সবুজই কনসিডার করছি। তারপরটা হচ্ছে ধরো নীল, তারপরটা কি বললাম? বেগুনি। তাহলে এরকম তুমি লাইন পাবে, এই লাইনগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে গ্যাপ থাকবে, তার জন্য এটাকে আমরা কি বলছি? রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম, লাইন বা রেখা বর্ণালী হলো। আচ্ছা, এরপরে লাস্ট টপিক যেটা আছে বর্ণালীর, সেটা হচ্ছে তোমার শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী। আচ্ছা, এরপরে শোষণ বর্ণালী পড়ার আগে আরেকটা জিনিস বলে দিই। ধরো ওখানে যেমন হাইড্রোজেন ছিল, আমি নিচ্ছি সোডিয়াম, তাহলে সোডিয়ামটাকেও তুমি উদ্দীপ্ত করছো, তাহলে এখান থেকে কী হবে? বিকিরণ হবে, সেটাকে প্রিজমের মধ্য দিয়ে ফেলবে, সেটাও বিভিন্ন বর্ণে ভাঙবে। এরপরে যখন সেটা তুমি এই পটির মধ্যে ফেলবে, তখন কি দেখতে পাবে? দুটো হলুদ লাইন দেখতে পাবে, আর কিছু দেখতে পাবে না। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যেমন 4টা লাইন দেখতে পেয়েছিলাম, এখানে কি দেখতে পাবে? দুটো হলুদ লাইন, তাহলে 2 ইয়েলো লাইনস। তাহলে বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী বিভিন্ন রকম হয়। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে দেখলাম যে 4টা লাইন পাচ্ছিলাম, সেরকম সোডিয়ামের ক্ষেত্রে দেখছি জাস্ট দুটো লাইন পাচ্ছি, আবার সেই দুটো লাইন হচ্ছে হলুদ লাইন। এই জিনিসটা কেন বললাম এখনই বুঝতে পারবে। এরপরে হচ্ছে তোমার শোষণ বর্ণালী। তাহলে শোষণ বর্ণালীর ডেফিনেশন কি বলবে? তুমি সাদা আলো নেবে, ওই সাদা আলোটাকে
তুমি কোনো একটা তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে চালনা করবে। তাহলে ওই তরল বা গ্যাসীয় পদার্থটা ওই সাদা আলোর থেকে কিছুটা আলোক রশ্মি বা কিছুটা আলো বা কিছু অংশ শোষণ করবে। এরপরে যে আলোটা নির্গত হবে সেটাকে তুমি বর্ণালীর মধ্যে ফেললে যে বর্ণালীটা পাওয়া যাবে, সেটাকে তুমি ওই ফটোগ্রাফিক প্লেটের মধ্যে ফেললে যে বর্ণালীটা পাওয়া যাবে সেটা হচ্ছে শোষণ বর্ণালী। কি বললাম? সাদা আলোক রশ্মি নেবে, সেটাকে তুমি তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে পাঠাবে, তার ফলে কী হবে? কিছুটা অংশ শোষিত হবে। এরপরে যে আলোক রশ্মিটা নির্গত হচ্ছে সেটাকে তুমি ফটোগ্রাফিক প্লেটের উপর ফেললে, তাহলে ফটোগ্রাফিক প্লেটের উপর ফেললে যে বর্ণালীর সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমার শোষণ বর্ণালী। হয়েছে? ওই যে কিছু পরিমাণ আলো শোষিত হয়ে গেল, এই জন্য এটার নাম হচ্ছে শোষণ বর্ণালী। তাই ডেফিনেশন কি বলবে? যে সাদা আলোক রশ্মি কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে অতিক্রম করার সময় কিছু অংশ শোষিত হয়। হয়েছে? নির্গত রশ্মিকে পর্দায় ফেললে যে বর্ণালী পাওয়া যায় তাতে শোষিত তরঙ্গদৈর্ঘ্যের স্থানগুলিতে অন্ধকার অঞ্চল দেখা যায়। একে শোষণ বর্ণালী বলে। তাহলে যে অংশগুলো তোমার শোষিত হয়ে যাবে সেই জন্য তো তুমি কোনো বর্ণালী পাবে নি, তার জন্য কিছু অন্ধকার অঞ্চল তুমি দেখতে পাবে। তাহলে কেসটা কি হয় ছবির সাহায্যে বোঝো। তাহলে ধরো এটা হচ্ছে তোমার সাদা আলো, যদিও সাদা নয়। তাহলে সাদা আলোটাকে ধরো তুমি NaCl দ্রবণ এর মধ্য দিয়ে পাঠাচ্ছ। তাহলে যখন NaCl দ্রবণের মধ্য দিয়ে পাঠাবে ওখানে সোডিয়াম থাকার জন্য কিছুটা আলো শোষিত হবে। তাহলে এখান থেকে যে নির্গত আলোক রশ্মি এটাকে তুমি প্রিজমের মধ্য দিয়ে পাঠাও, এটা ধরো বর্ণালী। তাহলে এখানে ওই 7টা বর্ণই থাকবে। বেগুনি নিচে থাকবে, তারপরে নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। তাই এটা বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। যেহেতু সাদা আলো ছিল তাহলে সাদা আলোটা বেরোলে ওই 7টা বর্ণই তৈরি করবে, কিন্তু সোডিয়াম থাকার জন্য ওই সোডিয়ামের জন্য যে আমরা দুটো লাইন পেয়েছিলাম না হলুদে, ওই হলুদের জায়গায় তোমার দুটো কালো লাইন তুমি পাবে। এই যে হলুদ রেঞ্জটা আছে এখানে দুটো কালো লাইন তুমি পাবে। কেন কালো লাইন পাচ্ছ? যেহেতু সোডিয়াম ওর বর্ণালীতে দুটো হলুদ লাইনই তৈরি করে, তার জন্য তুমি সোডিয়ামে যখন সাদা আলো পাঠাবে ওই দুটো হলুদ লাইনের তরঙ্গদৈর্ঘ্য সোডিয়ামটা শোষণ করে নেবে। তাহলে যদি শোষণ করে নেয় তাহলে ওই দুটো লাইন তুমি বর্ণালীতে পাবে নি। কেসটা বুঝতে পারছো? তাহলে এই দুটো ব্ল্যাক লাইনটা তুমি কার জন্য পাচ্ছ? ওই সোডিয়ামের জন্য, যে হলুদ লাইনের তরঙ্গদৈর্ঘ্যগুলো শোষণ করে নিয়েছে। তাহলে শোষণ যদি করে নেয় তুমি বর্ণালীতে ওই লাইনগুলো পাবে নি। তাহলে এটা হচ্ছে 2 ব্ল্যাক লাইন্স ফর সোডিয়াম। তাহলে এই হচ্ছে তোমার বিভিন্ন রকম বর্ণালীর শ্রেণীবিভাগ।
আর তাদের উদাহরণ হলো। এরপরে পারমাণবিক বর্ণালী, ওই জিনিসটা কি? দেখো, পারমাণবিক বর্ণালী, তাহলে একটু আগেই বললাম যে পরমাণুকে তুমি উদ্দীপ্ত করে দাও বা উত্তেজিত করে দাও, তাহলে সেটা যখন উদ্দীপ্ত অবস্থা বা উত্তেজিত অবস্থা থেকে ভূমিস্তরে নেমে আসবে তখন বিকিরণ করবে। তাহলে ওই বিকিরণটাকে যখন তুমি প্রিজমের মধ্য দিয়ে পাঠাবে, সেখান থেকে যে বর্ণালীটা পাবে সেটাকেই পারমাণবিক বর্ণালী বলে। ক্লিয়ার? তাহলে কি বলবে যে কোনো পরমাণুকে উত্তেজিত বা উদ্দীপ্ত করলে উদ্দীপ্ত অবস্থা থেকে ভূমিস্তরে নেমে এলে শক্তি বিকিরণ করে। এটা আমরা আগেও দেখেছি। তাহলে এই বিকিরণকে প্রিজমের মধ্য দিয়ে পাঠালে যে বর্ণালী পাওয়া যায় তাকে পারমাণবিক বর্ণালী বলে। তাহলে এর একটা উদাহরণ কি হবে? ওই যে আগে দেখিয়েছিলাম হাইড্রোজেন আর সোডিয়াম। তাহলে তুমি এখানে হাইড্রোজেনটা কনসিডার করতে পারো। তাহলে হাইড্রোজেন রেখা বর্ণালী, এই জিনিসটা কি? তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা আগেই দেখেছি যে ওই ক্ষেত্রে 4টা লাইন পাওয়া যায়। তাহলে এই হাইড্রোজেনের রেখা বর্ণালীর সেট আপটা কীভাবে করা হয় সেই জিনিসটা আগে দেখব। তাহলে ফার্স্ট অফ অল হাইড্রোজেন রেখা বর্ণালীটা প্রথম অবজার্ভ করেছিলেন বিজ্ঞানী বামার। তাহলে বামার কি করেছিলেন? ওই হাইড্রোজেন গ্যাসকে একটা নলের মধ্যে নিয়েছিলেন আর সেখানে উচ্চ বিভব প্রয়োগ করেছিলেন। তাহলে কি দেখেছিলেন? ওখান থেকে শক্তি বিকিরণ হচ্ছে। তারপরে ওই বিকিরণটাকে তিনি প্রিজমের মধ্য দিয়ে পাঠিয়েছিলেন। তারপরে ওই 4টা লাইন পেয়েছিলেন। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি বলবে যে বিজ্ঞানী বামার তড়িৎ মোক্ষম নলে হাইড্রোজেন গ্যাস নিয়ে উচ্চ বিভব প্রয়োগ করেন এবং উদ্দীপ্ত অবস্থায় বিকিরণ দেখতে পান। হয়েছে? তাই এই বিকিরণকে প্রিজমের মধ্য দিয়ে পাঠালে যে বর্ণালী পান তা নিরবচ্ছিন্ন নয়, অর্থাৎ রেখা বর্ণালী। হয়েছে? তাহলে বামার কি কি পেয়েছিলেন লাইন আমি একটু আগেই বললাম। তাহলে এরকম একটা পটি করবে, সেখানে 4টা লাইন দেখিয়ে দেবে, 3, 4। তাহলে যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে এই পরীক্ষাটা করা হয় তার জন্য এই 4টা লাইনকে এইচ আলফা, যেটার কালার ছিল লাল, এরপরে আচ্ছা নীলাভ সবুজ এখানে কিছু নেই, এটা দিয়ে করে দিচ্ছি, এইচ বিটা যেটা ছিল নীলাভ সবুজ, এইচ গামা যেটা ছিল নীল, আরেকটা হচ্ছে বেগুনি যেটা এইচ ডেল্টা, এটা হচ্ছে বেগুনি। হয়েছে? আচ্ছা কালারিং করে দিচ্ছি না। তাহলে এটা ছিল সবুজ, এটা বেগুনি, আর এটা হচ্ছে লাল।
হয়েছে। এরপরে এই যে রেখাগুলো তুমি পেলেন, এরপরে এই রেখাগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কী হবে সেই সম্পর্কিত তিনি একটা সমীকরণ দিয়েছিলেন। হয়েছে। তাহলে রেখাগুলির তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা কি হবে সেই সম্পর্কিত তিনি একটি সমীকরণ দেন। কি সমীকরণ? নিউ বার সমান 1/λ সমান r ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n²। এই সমীকরণটা দিয়েছিলেন। তাহলে নিউ বার সমান 1/λ সমান r ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n², যেখানে আরটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। এর মান কি? 109678 সেমি ইনভার্স। এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। এরপরে যদি n সমান, তুমি দেখো এখানে 2 স্কোয়ার মাইনাস 1/n² আছে, তাহলে n সমান যদি তুমি 3 বসাও, সেই ক্ষেত্রে যে ল্যামডা এর মানটা পাবে সেটা হচ্ছে লালের। এরপরে যদি n সমান 4 বসাও, তাহলে ল্যামডা এর যে মানটা পাবে সেটা হচ্ছে নীলাভ সবুজের। হলো। এরপরে n সমান যদি 5 বসাও, তাহলে যে ল্যামডা এর মানটা পাবে ওটা কার? ওটা হচ্ছে নীলের। সমস্যা হচ্ছে নীলের। আর কি পড়ে আছে? বেগুনি। তাহলে n সমান যদি 5 বসাও, তাহলে ল্যামডায়ের যে মানটা পাবে সেটা কার? সেটা হচ্ছে বেগুনি। হয়েছে। আচ্ছা, এরপরে এই বিজ্ঞানী বামারের পর আরও বিভিন্ন বিজ্ঞানী উচ্চতর বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে ওই হাইড্রোজেন বর্ণালীটাকে পর্যবেক্ষণ করেন। তারপরে কি দেখতে পান? তাহলে বিজ্ঞানী বামারের সময় শুধুমাত্র ওই খালি চোখেই তিনি বর্ণালীটাকে দেখেছিলেন, কিন্তু তারপরে যে বিজ্ঞানীগুলো এসছিলেন সেই বিজ্ঞানীগুলো ইউভি লাইট বা আয়ার বা ফার আয়ার এই সমস্ত লাইটের মাধ্যমে বা এই সমস্ত অবস্থানে তিনি বর্ণালীগুলোকে পর্যবেক্ষণ করেছিলেন। বুঝতে পারলে? তাহলে বিজ্ঞানের বামারের সময় শুধুমাত্র ওই দৃশ্যমান বা ভিজিবল লাইটেই ওই বর্ণালীগুলোকে দেখেছিলেন, কিন্তু তার পরবর্তী যে বিজ্ঞানীগুলো এসেছিলেন তারা ওই ইউভি লাইট বা আয়ার বা ফার আয়ার, যেটাকে অতি অবলোহিত বলা হয় আর কি, হয়েছে, ওইগুলোর মাধ্যমে ওই বর্ণালীটাকে পর্যবেক্ষণ করেন। তাহলে তাদের ক্ষেত্রে কি হয়? তাহলে কি বলবে যে বামারের পর আরও 5 জন বিজ্ঞানী এই হাইড্রোজেনের রেখা বর্ণালী পর্যবেক্ষণ করেন। তাহলে ওই বিজ্ঞানীগুলো কি ছিলেন? ফার্স্ট ছিলেন লিম্যান। আচ্ছা, সব বিজ্ঞানীগুলো লিখে দিই। লিম্যান, বামার, প্যাশেন, ব্র্যাকেট, ফুন্ড আর হামফ্রিস। তাহলে বামার বাদ দিয়ে 5 জনই হলো। তাহলে লিম্যানের ক্ষেত্রে, আচ্ছা এরপর একটা জিনিস বলে দিই, ওই যে সমীকরণটা লিখেছি না, ওর সাধারণ সমীকরণ যেটা হয় সেটা হচ্ছে নিউ বার সমান 1/λ সমান r ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এটা হচ্ছে সাধারণ সমীকরণ। হয়েছে। তাহলে লিম্যানের ক্ষেত্রে লিম্যান বললেন যে n1 সমান তুমি যদি 1 বসাও আর n2 সমান
যদি 2, 3, 4 এগুলো বসাও, তাহলে তুমি যে শাড়িটা পাবে সেটা হচ্ছে ইউভি লাইটে ভিজিবল, মানে ইউভি লাইটে তুমি ওই শাড়িটা দেখতে পাবে যদি N1 সমান 1 বসাও আর N2 সমান 2, 3, 4 এগুলো বসাও। তাহলে এক্ষেত্রে কী বলবে, বর্ণালীর অবস্থান কি? অবস্থান ইউভি বা আল্ট্রাভায়োলেট। বামার তো বলেছিলেন যে N1 সমান 2 বসাতে হবে, N1 সমান 2 বসাতে হবে আর N2 সমান 3, 4, 5 এইগুলো তিনি কোথায় দেখেছিলেন? ভিজিবল, দৃশ্যমান আলোকে। আচ্ছা, প্যাশনের ক্ষেত্রে N1 সমান 3 বসাতে হবে, N2 সমান 4, 5, 6 এগুলো বসাতে হবে। কোথায় দেখতে পাবেন? ইনফ্রারেডে। ব্র্যাকেটের ক্ষেত্রে N1 সমান 4 বসাতে হবে, N2 সমান 5, 6, 7 এগুলো বসাতে হবে। কোথায় দেখতে পাবেন? ফার ইনফ্রারেডে। ফুন্ডের ক্ষেত্রে N1 সমান 5 বসাতে হবে, N2 সমান 6, 7, 8 এগুলো বসাতে হবে। কোথায় দেখতে পাবে? ফার ইনফ্রারেডে। হামফ্রিসের ক্ষেত্রে N1 সমান 6 বসাতে হবে, N2 সমান 7, 8 এগুলো বসাতে হবে। কোথায় দেখতে পাবে? ফার ইনফ্রারেডে। এরপরে এই N1, N2-র মানগুলো এইভাবে তো মনে রাখা যাবে না, তার জন্য এই লিমেনের পরে প্যাশন আছে না বামার আছে এই জিনিসগুলো মনে রাখা জরুরি। যদি তুমি লিমেনের পরে বামার বুঝতে পারো তাহলে বুঝে যাবে কি যে লিমেনের ক্ষেত্রে N1টা 1 হয়, তাহলে বামার ক্ষেত্রে N1টা 2 হবে। তাহলে N1 যদি 2 হয়ে যায় N2 কত হবে? 3, 4, 5। তাহলে এইভাবে যদি লিমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফুড, হামফ্রি সেটা মনে রাখতে পারো, তাহলে কার N1, N2 এর মান কীরকম হয় সেটাও তুমি মনে রাখতে পারবে। তাহলে এটা কীভাবে মনে রাখা হয়? বামাকে বলা হচ্ছে যে লে বামা প্যাশন প্যাকেটে, মানে প্যাকেটটার নাম হচ্ছে প্যাশন, প্যাশন প্যাকেটে ফুড খা, মানে খাবার খেতে বলা হচ্ছে আর কি বামাকে। কোথায় খাবার খেতে বলা হচ্ছে? প্যাশন প্যাকেটে। তাহলে এইভাবে মনে রাখতে পারো যে লে বামা প্যাশন প্যাকেটে ফুড খা। খা মানে হা আসছে, হা থেকে হামফ্রিস হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের তোমার বর্ণালী, যেটা বামারের পরে আরও 5 জন বিজ্ঞানী দেখেছিলেন। হলো। এরপরে আর দুটো ফর্মুলা আছে, তাহলেই এই বর্ণালী টপিকটা শেষ হয়ে যাবে। কি টপিক? তাহলে এই ক্ষেত্রে তাহলে লিমেনের ক্ষেত্রে তুমি যে শাড়িটা পাচ্ছ, যেমন বামার ক্ষেত্রে 4টা লাইন পেয়েছিলে ওটাকে বামার শাড়ি বলা হয়, তাহলে লিমেনের ক্ষেত্রে যে শাড়িটা পাবে সেটার নাম কি হবে? লিমেন শাড়ি। বামার ক্ষেত্রে যেটা পেয়েছিলে তার নাম কি? বামার শাড়ি। প্যাশনের ক্ষেত্রে প্যাশন শাড়ি, ব্র্যাকেটের ক্ষেত্রে ব্র্যাকেট শাড়ি, ফুন্ডের ক্ষেত্রে ফুন্ড শাড়ি, হামফ্রিসের ক্ষেত্রে হামফ্রিস শাড়ি। তাহলে এই শাড়িগুলো তুমি পেয়েছিলে। এরপরে দুটো ফর্মুলা আছে কি? ধরো কোনো একটা শাড়িতে তোমাকে কোনো একটা লাইনের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাইনটা বের করতে বললো। তাহলে কোনো একটা শাড়ি আছে, ধরো বামার শাড়ি, বামার শাড়িতে 4টা লাইন আছে, তাহলে 4টা লাইনের মধ্যে কোন লাইনের তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ হবে বা কোন লাইনের তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন হবে সেটা তোমাকে বের করতে বললো। যে এরকম কোশ্চেনটা বললো যে বামার শাড়িতে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাইনটির তরঙ্গদৈর্ঘ্য কী হবে, বা সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাইনটির তরঙ্গদৈর্ঘ্য কী হবে। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা কী হয়? তাহলে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাইনের ক্ষেত্রে N1 যা হবে N2 তার চেয়ে 1 একক বেশি হবে। মানে তোমাকে যদি বলে ধরো ফুন্ডের ক্ষেত্রে তুমি যদি সর্বোচ্চ লাইনের তরঙ্গদৈর্ঘ্য বের করতে চাও, মানে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাইনের তরঙ্গদৈর্ঘ্য বের করতে চাও, তাহলে N1 এর মান কত হবে? তাহলে ফুন্ডের ক্ষেত্রে N1 কত হয়? 5। N2 এর মান কত হবে? ওই N1 এর চেয়ে 1 একক বেশি, তাহলে N2 কত হবে? 6।
এরপরে ধরো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি হবে? সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে N1 সারির, আচ্ছা এটা ভাবে লিখো যে N2 সমান ইনফিনিটি হবে, আর কিছু লেখার দরকার নেই। তাহলে কি বললাম যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে? N2 সমান ইনফিনিটি বসাতে হবে। ধরো ফুন্ডের ক্ষেত্রে তোমাকে বললো যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট লাইনের ক্ষেত্রে ওই লাইনটার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, তখন কীভাবে বলবে? তাহলে ফুন্ডের ক্ষেত্রে N1টা কত হয়? 5, তাহলে 5ই হবে। N2টা কত হবে? ইনফিনিটি। তাহলে N2 এর মান কী হয় ফুন্ডের ক্ষেত্রে? 6, 7, 8 এরকম করে চলে যাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে ফুন্ডের ক্ষেত্রে N1টা 5 বসাতে হবে, N2টা ইনফিনিটি বসাবে। তাহলে সর্বোচ্চর ক্ষেত্রে N1 এর মানটা যা হবে N2 এর মানটা তার চেয়ে 1 বেশি, আর সর্বনিম্নের ক্ষেত্রে N2 এর মানটা ইনফিনিটি হবে, আর N1 এর মানটা যে সারির কথা বলা থাকবে সেই মানটাই হবে। হয়েছে? তো এই হচ্ছে তোমার পারমাণবিক বর্ণালীর কেস। এর পরের ক্লাসে শুরু হবে বোরের পারমাণবিক মডেল। হয়েছে? থ্যাংক ইউ।